আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে প্রতিটা বোর্ডেই প্রায় প্রতি বছরই প্রশ্ন এসে থাকে, সেই বিষয়টি আলোচনা করব। যেমন আমি এক্সাম্পল হিসাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্থনৈতিক ব্যবস্থা থেকে কোশ্চেন এসেছে কুমিল্লা বোর্ডে 2025 সালে, এসেছে চট্টগ্রাম বোর্ডে, এসেছে সিলেট বোর্ডে, এসেছে বরিশাল বোর্ডে, অন্যান্য বোর্ডেও এসেছে। আমরা এমন কিছু শিখব যে এই প্রশ্নগুলোর উদ্দীপকগুলো পড়ার সাথে সাথেই আমাদের মাথায় অটোমেটিক চলে আসবে যে আমরা কোন অর্থনৈতিক ব্যবস্থা আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে। চলো তাহলে অর্থনৈতিক ব্যবস্থাগুলোর বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই জানি যে পুরো পৃথিবীতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। এক নম্বর হচ্ছে পুঁজিবাদী, যেটার অপর নাম হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এরপরে আছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে বলা হয় নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। এরপরে আছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, আর আছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এবার আমরা একটা একটা করে এগুলোর বৈশিষ্ট্য জানবো, এবং আমরা আজকের ক্লাসে এমন বৈশিষ্ট্যগুলোই জানবো যে বৈশিষ্ট্যগুলো জানলে আমরা উদ্দীপক পড়ার সাথে সাথে আমাদের মাথায় চলে আসবে যে এটা কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, আমরা এখন পড়তেছি পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকবে, অর্থাৎ মানুষ নিজের পরিশ্রমে অথবা বুদ্ধি দিয়ে যা কিছু অর্জন করতে পারবে সেটার মালিকানা তারই থাকবে। সম্পদের ব্যক্তিগত মালিকানা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কারণ প্রথম দিকে বলা হয়েছিল যে মানুষ যখন সম্পদের মালিক হবে তখন মানুষ আরো বেশি পরিশ্রমিক হয়ে উঠবে, আরো বেশি সম্পদ অর্জন করতে চাবে। এভাবে তার ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নটাও হবে। কিন্তু তোমাদের একটু ছোট্ট করে বলে রাখি, দুঃখের বিষয় হচ্ছে ব্যক্তিগত মালিকানা এমন একটা পর্যায়ে পৌঁছালো যখন খুব কম সংখ্যক মানুষ পুরো পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে গেল। তখন তার একটা পুঁজিবাদী শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা গেল এবং শ্রমিক শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা গেল, যেখান থেকে সামাজিক শোষণ তৈরি হলো। অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতি সামাজিক শোষণের জন্ম দেয়। এরপরে আমরা দেখি এই ব্যক্তিগত মালিকানা থেকে আমরা আরো কয়েকটা জিনিস অটোমেটিক মনে রাখতে পারবো, এগুলোর কোইন্সিডেন্স রয়েছে। যেমন ব্যক্তিগত মালিকানা আছে আমার কোনো জিনিসের উপর, এটাই বোঝাচ্ছে যে আমার ভোগের ক্ষেত্রে স্বাধীনতাও থাকবে। কারণ কোন সম্পদের সম্পূর্ণ মালিক যখন আমি, তখন আমি ওই সম্পদ ব্যবহার করে, ওই অর্থ ব্যবহার করে কি ভোগ করব সেই স্বাধীনতাটাও আমার থাকবে। তাই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা আছে, রাষ্ট্রীয় আইনে যা কিছু ভোগ করা বৈধ সবকিছুই সে ভোগ করতে পারবে। থাকবে হচ্ছে উদ্যোগের স্বাধীনতা, পুঁজিপতি কোন জিনিসে বিনিয়োগ করবে, কোন উদ্যোগ নিবে না নিবে সেই স্বাধীনতাটা পুঁজিপতির থাকবে। সরকার কোনোভাবে তাকে কোন সেক্টরে দরকার বা হচ্ছে কি উদ্যোগ নিতে হবে, কি উৎপাদন করতে হবে সেটা তাকে বলে দিবে না। সে পুঁজিপতি, সে ডিসাইড করবে তার সর্বোচ্চ মুনাফা কোথায় হবে, সেখানে সে উৎপাদন করবে বা সেই উদ্যোগটাই সে নিবে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এই ব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে সাপ্লাই এবং যোগানের রিয়াকশনের মাধ্যমে হবে। আর হচ্ছে অবাধ প্রতিযোগিতা, এখানে উদ্যোক্তাদের এবং ভোক্তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকবে, বিভিন্ন উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কান্ট্রির বা দেশের ভিতরে থাকবে, এবং পুরো পৃথিবীব্যাপী এই প্রতিযোগিতাটা থাকবে। পুঁজিবাদী এটাই বিশ্বাস করে। এখন আমরা একটু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা একটু দেখে নেই। আমরা এখানে নর্মাল একটা গ্রাফ দিয়েছি সাপ্লাই এবং ডিমান্ডের, অর্থাৎ প্রাইসটা কিভাবে নির্ধারণ হয় সেটা আমরা দেখতে পারবো। এই যে আমাদের হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং যেটা, সেটা হচ্ছে ডিমান্ড কার্ভ, আপওয়ার্ড স্লোপিংটা সাপ্লাই কার্ভ। এই যে আমরা জানি যে দুইটা কার্ভ, এখানে রেখা, এই রেখাগুলো পরস্পরকে ছেদ করেছে যেখানে, ঠিক সেই জায়গাতেই হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড সমান হয়েছে, সেখানেই হচ্ছে প্রাইস নির্ধারিত হবে। অর্থাৎ এখানে সরকার বলে দিবে না যে দাম এখানে হবে নাকি এখানে হবে নাকি এখানে হবে। এখানে সরকার কোনো ধরনের দাম ফিক্সড করবে না, বাজার অটোমেটিক, বাজারে এই যে ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতারা কতটুকু কিনতে চায়, তাদের ডিমান্ড কতটুকু আর হচ্ছে যোগান কতটুকু আছে, এটার ভিত্তিতে দাম নির্ধারিত হবে। অর্থাৎ যেখানে গিয়ে সাপ্লাই এবং ডিমান্ড সমান হবে সেখানে দাম নির্ধারিত হবে। তারপরে হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। ব্যক্তিগত মালিকানা আছে তাই প্রত্যেক উদ্যোক্তা চায় যে তার মুনাফাটা সর্বোচ্চ করে সম্পদ বৃদ্ধি করতে। সুতরাং মুনাফা সর্বোচ্চকরণ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য।
পুঁজিপতি শ্রমিক শ্রেণীর অস্তিত্ব, এটা আগেই বলেছি। তাহলে এই পুঁজিপতি শ্রমিক শ্রেণীর অস্তিত্বের কারণে যে শোষণ হয় সেটাও আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক নিরাপত্তা, এটা অন্যতম একটা বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে টিকাদান কর্মসূচি, বিভিন্ন সরকারি মেডিকেল বেসিক নিডস গুলো পূরণ করার যে অঙ্গীকার নিয়ে সমাজতন্ত্রের আবির্ভাব হয়েছিল, সেটা মূলত সমাজতান্ত্রিক দেশ হিসাবে আবির্ভূত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমাজতন্ত্র এবং পুঁজিবাদের একটা ব্যাপক লড়াইও আমরা লক্ষ্য করি, যেটাকে হচ্ছে কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ বলা হয়। এই ব্যবস্থার আমি উপরে রেখেছি কেন্দ্রীয় পরিকল্পনাকে। কেন্দ্রীয় পরিকল্পনাটা এই ব্যবস্থার অন্যতম একটা বিষয়, এবং আমরা প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি কেন্দ্রীয় পরিকল্পনার বিষয়টা প্রশ্নে উল্লেখ থাকে। অর্থাৎ এটা তোমরা ভালোভাবে মনে রাখলে প্রশ্নটা পড়ার সাথে সাথেই সিদ্ধান্ত নিতে পারবে যে এটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে সরকার ডিসাইড করে কতটুকু উৎপাদন হবে, কি উৎপাদন হবে, এই পরিকল্পনাগুলো সরকারিভাবে গ্রহণ করা হয়। এরপর হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। একটা রাষ্ট্রে যত সম্পদ আছে সেগুলোর মালিক হয় হচ্ছে রাষ্ট্র। মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে, পারিশ্রমিক পাবে, সরকার দাম নির্ধারণ করে দেয়, সেই দামে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। ভোগের ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা আছে এবং রেস্ট্রিকশনও দেওয়া আছে। তারপরে বেকারত্বের অনুপস্থিতি। এই ব্যবস্থায় সরকার যেহেতু প্রত্যেককে নিয়ে ভাবে এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করারও চেষ্টা করে, সেই জন্য তার পরিকল্পনার অংশ মোতাবেক সকলকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দিয়ে দেওয়া হয়, সেই জন্য বেকারত্ব এখানে থাকে না। শোষণহীন সমাজ, যেহেতু এখানে পুঁজিপতির উদ্ভব হয় না, অর্থাৎ সম্পদের মালিক হয় যেহেতু রাষ্ট্র, সেই জন্য এখানে সামাজিক শোষণের বিষয়টা থাকে না। তারপরে হচ্ছে মূল্যস্ফীতি অনুপস্থিত। কেন মূল্যস্ফীতি অনুপস্থিত? কারণ হচ্ছে সরকার কর্তৃক প্রত্যেকটা জিনিসের দাম নির্ধারণ করে দেওয়া হয়। যেহেতু দাম নির্ধারণ করে দেওয়া হয়, এর থেকে বেশি মূল্যে কেউ বিক্রি করলে সে শাস্তি পাবে, সুতরাং এখানে মূল্যস্ফীতি হওয়ার কোনো সুযোগই নেই। এরপরে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে, ইসলামিক শরীয়ত হচ্ছে এর মূল ভিত্তি। শরঈ আইন দ্বারা পরিচালিত ব্যবস্থা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটা মৌলিক বিশ্বাস হচ্ছে সম্পদের মালিক আল্লাহ তাআলা, এবং আমরা মানুষ হিসাবে সেটা আল্লাহর নিয়ামত হিসাবে আমাদের কাছে দেওয়া হয়েছে, সেটা একটা আমানত। ইসলামিক অর্থ ব্যবস্থায় সুদ সম্পূর্ণ হারাম, ঘুষ এবং মজুদদারি নিষিদ্ধ, সম্পদের সুষম বন্টন। ইসলামিক অর্থ ব্যবস্থাকে বলা হয় জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ ধনী ব্যক্তিরা প্রোগ্রেসিভ যে ট্যাক্স রেট আছে, এটা ইসলামিক জাকাত ব্যবস্থা থেকেই সম্ভবত নেওয়া হয়েছে। কারণ যত বেশি আপনি সম্পদের মালিক হবেন, জাকাতের হার তত বাড়তে থাকে। এভাবেই কেউ ইসলামিক অর্থনীতির অধীনে অধিক সম্পদশালী হওয়ার সুযোগ পায় না, এই জন্য সম্পদের সুষম বন্টন হয়। অপচয় এবং বিলাসিতা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাগুলোর আমরা বৈশিষ্ট্য দেখলাম। তাহলে আমরা একদম শুরুতে যাই। এখন আমরা এই বৈশিষ্ট্যগুলো যদি আরো একবার প্রয়োজন হলে ভিডিওটা স্টপ করে আমরা আবার যদি একটু বৈশিষ্ট্যগুলোর দিকে নজর রাখি, তাহলে আমরা উদ্দীপকগুলো পড়লেই বুঝতে পারবো যে উদ্দীপকে আমার কোন অর্থনীতির দিকে ইঙ্গিত করা হয়েছে। যেমন কুমিল্লা বোর্ডের প্রশ্নটা আমরা পড়ি, বলা হয়েছে এ ও বি দুইটি ভিন্ন দেশ, এদেশের সম্পদের ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত, কেন্দ্রীয়ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। আমরা একটু হাইলাইটার নিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এই যে কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, এটা কোন অর্থনৈতিক ব্যবস্থায় ছিল? এতক্ষণে আমাদের মাথায় চলে এসেছে, এটা ছিল আমাদের হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। আর হচ্ছে ব্যক্তিগত মালিকানা নেই, তার মানে কি রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা আছে, তার মানে এটা হচ্ছে সমাজতান্ত্রিক দেশ। আমাকে গ নম্বরে বলা হয়েছে যে এ দেশের অর্থনৈতিক ব্যবস্থার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে আমরা 5 থেকে 6টি বৈশিষ্ট্য বলেছি, সেই বৈশিষ্ট্যগুলো থেকে তুমি বিভিন্ন বৈশিষ্ট্য অর্জন মানে লিখতে পারবে। যেমন হচ্ছে এখানে আছে ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত, তাহলে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আমরা প্রথম বৈশিষ্ট্য বলেছিলাম যে এটা হচ্ছে সরকারি মালিকানা। তারপরে এখানে অবাধ প্রতিযোগিতা থাকবে না, কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মকাণ্ড যেহেতু আছে আমরা এটা লিখবো না, মূল্যস্ফীতি থাকবে না, তারপরে হচ্ছে শ্রেণী বৈষম্য থাকে না, বেকারত্ব থাকে না। এই বৈশিষ্ট্যগুলো লিখে ব্যাখ্যা করে দিলে আশা করি ফুল নাম্বার পাওয়া যাবে। তারপরে হচ্ছে ঘতে আছে উদ্দীপকে বর্ণিত দেশসমূহের মধ্যে দাম নির্ধারণ, উৎপাদন, ভোগ এবং শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে রাষ্ট্রের ভূমিকার তুলনা করো। আচ্ছা,
তাহলে দাম নির্ধারণ আমরা দেখেছি, এ দেশ সমাজতান্ত্রিক দেশ যদি হয় এখানে দাম সরকার কর্তৃক নির্ধারিত হয়। আর যদি এটা বিদেশ পুঁজিবাদী দেশ, এটা আমরা একটু দেখি, বিদেশে যে ব্যক্তিগত মালিকানা আছে, যেহেতু এই দেশে ব্যক্তিগত মালিকানা আছে তাহলে এই দেশটা হচ্ছে এটা পুঁজিবাদী দেশ। তাহলে এখানে পুঁজিবাদী দেশ হয়, এখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকবে। আর মালিকানা থাকার কারণে এখানে দাম নির্ধারিত হবে হচ্ছে সাপ্লাই, অর্থাৎ চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে দাম নির্ধারিত হবে। উৎপাদনের ক্ষেত্রে সমাজতান্ত্রিক দেশে উৎপাদনের সিদ্ধান্ত সরকার কর্তৃক গৃহীত হয়। আর পুঁজিবাদী দেশে বা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনকারী ঠিক করে সে কি উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করবে। ভোগের ক্ষেত্রে পুঁজিবাদী দেশে আহ পুঁজিবাদী অর্থনীতিতে ভোগের স্বাধীনতা রয়েছে, ভোক্তা কি ভোগ করবে সে বিষয়ে সরকার তাকে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। আর যদি সেটা হয় সমাজতান্ত্রিক দেশ বা সমাজতান্ত্রিক অর্থনীতি, তাহলে সেক্ষেত্রে ভোগ তার একটা লিমিট আছে, সেই লিমিটের মধ্যে সে ভোগ করতে পারবে। শ্রমিকের জীবনমান নিয়ে পুঁজিবাদী অর্থনীতি তেমন কনসার্ন না, তবে সমাজতান্ত্রিক অর্থনীতি শ্রমিকের মৌলিক চাহিদা দিকে নজর রাখে এবং শ্রমিকের কল্যাণ সাধনে মনোযোগী হয়। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটা দেখি, এটা যদি আমরা ভালোভাবে বুঝে থাকি তাহলে পরের প্রশ্নটা আরো সহজে সলভ করতে পারবো। যেমন এখানে আছে, জনাব নাসির এদেশে এ একটা দেশ, সেখানে বাংলাদেশের দূতাবাসে কর্মরত, তিনি লক্ষ্য করলেন এদেশে সকল সম্পদের মালিকানা রাষ্ট্রের হাতে। তাহলে আমরা এখানে লক্ষ্য করেছি যে সম্পদের মালিকানা রাষ্ট্রের হাতে আছে, তাহলে এই দেশটা হচ্ছে কোন দেশ? আমরা ধরে নিতে পারি সমাজতান্ত্রিক দেশ। আর সে দেশের নাগরিকদের যোগ্যতা অনুযায়ী কাজ করেন, কাজের পরিমাণ অনুযায়ী মজুরি পান, তাহলে এটা আবার কেন্দ্রীয় পরিকল্পনা আছে, তাহলে এখানে সমাজতান্ত্রিক দেশের প্রায় সকল বৈশিষ্ট্য চলে এসেছে। অর্থাৎ এই দেশটা, এই যে এ দেশের কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, এই দেশে তাহলে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? এই দেশে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি আর হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তি মালিকানা বিদ্যমান, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানা আছে এবং হচ্ছে আহ ব্যক্তি মালিকানা আছে। আমি একটা জিনিস বলি নাই, এটা এখন বলবো, সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এই যে যখন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য একসঙ্গে পাওয়া যাবে, যেমন এখানে পাওয়া গেছে। এই যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় কি আছে? রাষ্ট্রীয় মালিকানা থাকাটা সমাজতন্ত্রের বৈশিষ্ট্য, আর ব্যক্তি মালিকানা থাকাটা হচ্ছে ধনতন্ত্রের বৈশিষ্ট্য। এই যে দুইটা যখন আমার মিলে যাচ্ছে, অর্থাৎ আমি দুইটা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কোন একটা অর্থ ব্যবস্থায় পেয়ে যাচ্ছি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান আছে। এখন ঘতে প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশের অনুরূপ অর্থ ব্যবস্থার প্রচলন করতে হলে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? তাহলে এই যে এই দেশের সবকিছু রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হয়, এখান থেকে রাষ্ট্রীয় মালিকানা থেকে কিছু জিনিস বেসরকারি মালিকানায় ছেড়ে দিতে হবে। তারপরে হচ্ছে ভোক্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তারপরে হচ্ছে উদ্যোগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদি তারপরে হচ্ছে এই জিনিসগুলো যদি নিশ্চিত করা যায়, তাহলে হচ্ছে এই যে এটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত হবে, অর্থাৎ এই উদ্যোগগুলো নেয়ার কথা এখানে বলা হয়েছে। আমরা এই মার্কগুলো এখন ইরেজ করে ফেলি, পরের পেজে চলে যাব, দেখি পরের প্রশ্নগুলোতে কি বলা হয়েছে। আশা করি সেমই থাকবে। ওকে, আমাদের ইরেজ করা শেষ হয়ে গেছে, আমরা এখন পরের স্লাইডে যাই। দেখা যাক, এখানে আছে হচ্ছে ক দেশের নাগরিক মিস্টার জন নিজ উদ্যোগে উৎপাদন ও ব্যবসা পরিচালনা করছেন, সে দেশে শিক্ষা স্বাস্থ্য খাত সহ সব খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। তাহলে আমার মনে হয় অলরেডি আমরা বুঝে গেছি যে এটা কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। এটা হচ্ছে এই যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে এই আমরা পেয়ে গেছি এটা ক দেশের অর্থনৈতিক প্রকৃতির বৈশিষ্ট্য আর অর্থ ব্যবস্থার প্রকৃতি নির্ণয় করো, তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে এটা প্রথম উত্তরটা হবে ক, একটি পুঁজিবাদী অর্থ ব্যবস্থার দেশ। মানে ক দেশের নাগরিক, তাহলে ক হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার দেশ। এর তিনটা বৈশিষ্ট্য উল্লেখ করে তাহলে ব্যাখ্যা করতে তোমরা অলরেডি পারবে। উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের অর্থ ব্যবস্থার মৌলিক পার্থক্য সমূহ আলোচনা করো। আচ্ছা, ক দেশে এই যে এখানে ছিল ব্যক্তিগত উদ্যোগ, এখান এটা দেখে আরো অনেকগুলো বৈশিষ্ট্য দেখে, এই যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটা দেখে আমরা বুঝেছি যে এটা নিশ্চিত পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। আবার হচ্ছে এই যে খ দেশ একটা আছে, সেখানে বন্টন ভোগ সব কেন্দ্রীয় পরিকল্পনা। তাহলে আমরা কেন্দ্রীয় বা সরকারি পরিকল্পনায় পরিচালিত হয় কোন অর্থ ব্যবস্থায়? সেটা হচ্ছে আহ নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা।
তাহলে এই দুইটার মৌলিক পার্থক্য সমূহ উল্লেখ করো। প্রথম প্রশ্নে আমি যেভাবে আলোচনা করেছি ঠিক সেইভাবেই আনসারটা হবে। এবার আসো, জনাব হাসান এক্স দেশে বেড়াতে গেছেন, তিনি দেখলেন সেখানে সবকিছু ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। তাহলে এখানে সবকিছু হচ্ছে ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। ব্যক্তি মালিকানা কোন অর্থনীতির ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল? এখানে ছিল হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। তবে অনেক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণও আছে, আবার এই যে অনেক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ আছে, তাহলে দেখো সরকারি নিয়ন্ত্রণ আছে আবার ব্যক্তি মালিকানা আছে। তাহলে এই যে সরকারি নিয়ন্ত্রণটা কোন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য? এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে এই যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। তার মানে এই এক্স দেশটা হচ্ছে সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মিলে এটা একটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে এক্স দেশটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই দেশের তাহলে বৈশিষ্ট্যগুলো কি হবে? এই দেশের বৈশিষ্ট্য বা ব্যাখ্যাটা করতে হবে। যে দেশে ওই ব্যক্তিগত মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা বিদ্যমান থাকে, সামাজিক বিভিন্ন নিরাপত্তার বিষয় সরকার দেখে, এই আবার হচ্ছে বেসরকারি মালিকানায় অনেক কিছু পরিচালিত হয়, এই সবকিছুর মেলবন্ধনে যদি কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় তাহলে সেটা কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। যেহেতু এক্স দেশটিতে এই ধরনের ব্যবস্থা পরিলক্ষিত হয়, তাহলে এক্স হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ। আর উদ্দীপকের অনুসারে এক্স দেশের অর্থ ব্যবস্থার সাথে ইসলামী অর্থ ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। আমরা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থায় দেখেছি, ইসলামিক অর্থ এটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে শরিয়ত বা ইসলামী শরিয়ত। আর এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে দেশের আইন। আর তারপরে হচ্ছে এখানে সুদ নিষিদ্ধ এবং কর্জে হাসানার প্রচলন আছে ইসলামিক অর্থ ব্যবস্থায়, কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় সেটা নাই। এখানে জাকাতের প্রচলন আছে ইসলামী অর্থ ব্যবস্থায়, আর মিশ্র অর্থ ব্যবস্থায় সেই ব্যবস্থা প্রচলন নেই। এখানে কিছু কিছু মিশ্র অর্থ ব্যবস্থায় সামাজিক বৈষম্য দেখা দিতে পারে পুঁজিবাদের মতো, কিন্তু ইসলামিক অর্থ ব্যবস্থায় সে সুযোগ নাই। তাহলে আমরা আশা করি এই ধরনের যত প্রশ্ন 26 সালে আসবে আমরা খুব সহজে শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রাখি, আমি যে কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি তোমরা সেগুলোই যদি মনে রাখার চেষ্টা করো, তাহলে সব সময় তোমরা ভালো আনসার করতে পারবে। আশা করি তোমাদের সামনের পরীক্ষা ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি।